আমাদের আয়েশা আর আয়েশার সঙ্গে আমরা কথা বলবো টুডে স্টোরি থেকে সেলেব আড্ডাতে। আজকে আমাদের অতিথি আয়েশা। আয়েশার বাড়িতে আজকে আমরা রয়েছি, অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, দেখতে থাকুন টুডে স্টোরি। আয়েশা কেমন আছো? খুব ভালো আছি, আর অ্যাট লাস্ট আমাদের যে দেখা হলো আমি তার জন্য আরো বেশি খুশি। আমার ভীষণ ভালো লাগছে যে আয়েশাকে আজকে আমাদের ঘরে, আমাদের টুডে স্টোরি সেলেব আড্ডার ঘরে আজকে পেলাম। তোমার যে জার্নিটা, সেই জার্নিটার মধ্যে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু ভালোবাসা। আজকে তোমার স্বপ্নের নীড়ে আমরা প্রবেশ করেছি, যেটা তোমার স্বপ্নের নীড় ছিল, সেই নীড়ে যখন আমরা প্রবেশ করলাম আমাদের তো ভীষণ ভালো লাগলো। এই স্বপ্নের নীড়টা ভীষণ ইজি টাস্কের মধ্যে পড়ে না। কিভাবে তুমি এই জার্নিটাকে এই স্বপ্নের নীড়ে পর্যন্ত নিয়ে এলে? অবভিয়াসলি আমি না সমস্ত ক্রেডিট আমি আমার মাকে দেবো, কারণ আমি কিছুই নই। আর আজকে আমার এই যে পরিচিতি, এই যে সবাই আমাকে আয়েশা নামে চেনে, সমস্তটাই হচ্ছে ক্রেডিট গোজ টু মা। বিকজ আমি যখন ক্যারিয়ারটা শুরু করেছিলাম খুবই ছোট, অ্যাজ আমার চাইল্ড অ্যাক্টর হিসেবে আমার ক্যারিয়ার শুরু। আমি কি বুঝতাম? কিছুই বুঝতাম না। মাই হাত ধরে ধরে নিয়ে যেতেন। আর এই যে আমার স্বপ্ন নীড়, যে জায়গাটার কথা বললে আমার স্টুডিও, এটাও পুরোপুরি মায়েরই স্বপ্ন, মানে মায়ের স্বপ্ন আমার স্বপ্ন, দুজনেরই স্বপ্ন। বাট পূরণটা হয়েছে মায়ের কারণে। দুজনেই খালি বলতাম যে কবে আমাদের একটা স্টুডিও হবে যেখানে আমি আমার ডান্স ভিডিও, ডান্স শুট বা ইন্টারভিউ এরকম হবে। সো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বাট বলে কষ্ট করলে কেষ্ট মেলে, তো একদম সত্যি কথা, প্রচুর কষ্টের পর এই কেষ্টটা পেয়েছি। এবং এই কেষ্টর প্রথম দিনটা কিন্তু টুডে স্টোরির জন্যই বরাদ্দ। একদম তাই, একদম আজকে পুরো বউনি হচ্ছে এক কথায়। তোমার এই যাত্রার মধ্যে অনেক কিছু ভেরিয়েশন এসছে, নতুন ভাবে তুমি আরেকটা পরিচিতি তুমি পেয়েছো একজন ব্লগার হিসেবে। সমস্ত কিছু নিয়ে যদি একটু আমাদের টুডে স্টোরির দর্শক যারা তোমাকে ভীষণভাবে ব্লগে মিস করে এবং অবশ্যই অভিনেত্রী হিসেবে জানে। অবভিয়াসলি এই নতুন পরিচিতিটাও একটা আমার কাছে বড় পাওনা। কোনোদিনও ভাবিনি যে কোনোদিন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বা অ্যাজ আ ব্লগার হিসেবে আমার কোনোদিনও পরিচিতি হবে। একটা টাইম ছিল আমি অনেকদিন বাড়িতে বসেছিলাম, প্রায় নিয়ার অ্যাবাউট 7 মান্থস। তো তখন সবার দেখতাম ব্লগ আসতো, দেখতাম, করতাম, আমি খুব শাই ফিল করতাম। একদিন মাও বললো যে তুই ভালো কমেডি কন্টেন্ট এসব নিয়ে ভাবিস, একটু দেখ করে দেখ। তো হঠাৎ ট্রাই করলাম, রেসপন্স ভালো আসতে শুরু করলো, ব্লগিং এরও রেসপন্স ভালো আসতে শুরু করলো। দেন সেখান থেকে আস্তে আস্তে করা। হ্যাঁ, ছোট পর্দায় যখন কাজ করেছি, বড় পর্দায় যখন কাজ করছি, মানুষের থেকে একটা ভালোবাসা পেয়েছি। কিন্তু জবে থেকে ছোট পর্দা মানে মোবাইলের জগতে আমি যুক্ত হয়েছি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অর অ্যাজ আ ব্লগার, এই পরিচিতিটা এত পরিমাণে বেড়ে গেছে। এটা শুধুমাত্র আমার ইউটিউব, আমার সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুর ফলে। এবং সত্যি এটার জন্য থ্যাংক ইউ আমি আপনাদের দেবো। আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে অবশ্যই এটা সম্ভব হতো না। আমি তো আমার মতন কন্টেন্ট বানাচ্ছি, ব্লগ করছি, বাট আপনারাও রেসপন্স করছেন বলে আমারও আগ্রহ বাড়ছে এবং এত ভালোবাসা দিচ্ছেন। এইবারে আয়েশা, একটু তোমার যে জার্নিটা ইন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, এখানের জার্নিটা যদি একটু বলো, সংক্ষিপ্ত কিন্তু খুব সুন্দর জার্নি, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের বলো। অবভিয়াসলি ইজি মোটেও ছিল না। হ্যাঁ, আমি অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি কিছুই বুঝতাম না। সব থেকে বড় কথা, কোনোদিনই ইন্ডাস্ট্রিতে পা দেবো সেটাই আমাদের ভাবনার মধ্যে ছিল না। আমার মায়ের স্বপ্ন ছিল, পাড়ায় একটা ফাংশন হচ্ছিল, সেখানে আমি পারফর্ম করছিলাম, সেখান থেকে একজনের চোখে পড়লো এবং সেখান থেকেই এখানে আসা। আস্তে আস্তে জার্নিটা শুরু। কিন্তু ঢুকে যাওয়ার পর বাকি পথটা এগোনোটা একদম ইজি ছিল না। সব থেকে কঠিন ছিল হচ্ছে সমাজকে ফেস করা। মানে যা হয় এখন, তবু আমাদের ইন্ডাস্ট্রির মানেটা অনেক মানুষের কাছে অন্যরকম হয়ে গেছে। বাট আমি যেই টাইমে কাজ শুরু করেছি তখন ইন্ডাস্ট্রি মানেটা একটু অন্যরকম ছিল। তো যা হয়, পাড়ার বন্ধুরা কথা বলতো না, রিলেটিভসরা অনেক বাধা দিয়েছে। ইভেন আমার বাবা পর্যন্ত বেঁকে বসেছিলেন যে কেন, কি জন্য, মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এই প্রফেশন কেন। তাদের মুখে জবাব দিয়ে, উত্তর দিয়ে পেরেছি এগোতে। যারা একসময় কথা বলতেন না তারাই ছুটে এসেছেন সেলফি তুলতে। তো এটাই পাওনা। হ্যাঁ, কষ্ট করেছি, বাট কোনোদিনও আমি আর মা হার মানিনি। আমরা ঠিক করেছিলাম যে এগোবো, এখনো এগিয়ে চলেছি। না শিখানো যাদের কাজ ছিল তারা আজকে সেলফি তুলছে। আয়েশা, জীবনে চলার পথে তুমি যেটা বললে যে একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, এখন যারা অভিনেত্রী নতুন যারা আসছে, কিছু কিছু ক্ষেত্রে এমন ইনডিসেন্ট টাইপ অফ প্রপোজাল থাকে কাজের জন্য, সেগুলো কিন্তু মানুষকে এই নাচ শিখানো ব্যাপারটার মধ্যেই নিয়ে যায়। এবং এরকম কি তোমার আয়েশা ভট্টাচার্যের জীবনে এরকম কোনো কিছু প্রপোজাল এসেছিল যেটা আয়েশা একেবারে ড্রাইভ মেরে উড়িয়ে দিয়েছে?
হাস্যকর বিষয় হচ্ছে, যেহেতু বললাম আমি অনেক ছোট বয়সে কাজ শুরু করেছি, প্রথম দিকে ফেসটা করতে হয়েছিল আমার মাকে প্রচুর ফেস করতে হয়েছিল, বাট আই অ্যাম প্রাউড অফ হার। এত সুন্দর করে, এই যে বললে বাউন্সার মেরেছে, ডাইভ মেরে গেছে, এত সুন্দর করে মা সেগুলো হ্যান্ডেল করেছেন, ডিল করেছেন। তারা কিন্তু এখনো আমার মাকে দেখলে খুবই কথা বলেন, খুবই হাসেন। আমার মাও জানেন যে তার একটা টাইমে, হ্যাঁ একদমই তাই। তো একটা টাইমে এটা মায়ের সময় গেছে। এখন যেহেতু আমি বড় হয়েছি, অবভিয়াসলি যেহেতু মানুষজন জানে যে আমি হাসি খুশি হয়তো, বাট বেসিক্যালি আমার পার্সোনালিটি খুব স্ট্রিক্ট। এটা অনেকে বিশ্বাস করে না, যারা পার্সোনালি চেনে জানে তারা জানে। অবভিয়াসলি তাদের দিক থেকে ডিরেক্টলি না আসলেও ইনডাইরেক্টলি আমার কাছে অ্যাপ্রোচ এসছে, সে থ্রু সোশ্যাল মিডিয়া হোক বা ফোন হোক। এমনও শুনতে হয়েছে যে আয়শা তুই ছবির জন্য তৈরি নোস, তুই ছোট পর্দা জন্য ঠিক, বিকজ বুঝে নাও তোমরা। বাট ভগবানের আশীর্বাদে পেরেছি বড় পর্দায় পা দিতে। নিশ্চয়ই তোমরাও জানো যে জিদ্দার সাথে পরপর আমি মুভি করলাম, লাস্ট চেঙ্গিজ, বুমেরাং। ওই মুভিটা করে হয়তো আমি তাদেরকে জবাব দিতে পেরেছি, আশা করবো ভবিষ্যতে আরো পারবো দিতে। আমি নিজের উপর ভরসা রাখি আর এর উপরে ভরসা রাখি, এটা কেউ কেড়ে নিতে পারবে না। চোখে চোখ রেখে কথা বলবে। আপনাদের নেক্সট স্টোরে দাঁড়িয়ে আছে যে মেয়েটি, তার নাম আয়েশা ভট্টাচার্য। এখনের যে ট্রেন্ড একটা হয়েছে সিলেকশন প্রসিডিওরে, প্রোডাকশন হাউসগুলো বেসিক্যালি এখন দেখছে কত কার ফলোয়ার কত কে টেনে আনতে পারছে। এক্ষেত্রে কি মনে করো যে অ্যাক্টিংটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, প্রাইমারি হয়ে যাচ্ছে আমার কত ফলোয়ার আছে? এটা খুবই আজকাল কানে আসছে, শুনছি। ইভেন আমারই খুব পরিচিত একজন কো অ্যাক্টর, সে অনেক বছর ধরে কাজ করছে, সেও পর্যন্ত বলেছিল আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করা। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন, না আমার ফলোয়ার্স কম, আমার এর কারণে আমার কাজ চলে গেছিল। তো এটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। এটা সত্যি, মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হয়তো টাচউড ভগবানের আশীর্বাদে আমার আছে ঠিকঠাক মোটামুটি ফলোয়ার্স, কিন্তু কোনোদিনও আমাকে এটা আজ পর্যন্ত ফেস করতে হয়নি, বা হয়তো জানি না এটাও রিজন কিনা যে আমার ফলোয়ার্স আছে বলে হয়তো আমাকে ফেস করতে হয়নি। কিন্তু আজকাল এটা কানে ভীষণ আসছে, শুনে খুব খারাপ লাগছে। কারণ অনেক আমার পরিচিত অ্যাক্টররা আছে যারা ভীষণ 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 ভালো অভিনয় করেন, কিন্তু অবভিয়াসলি তারা হয়তো সোশ্যাল মিডিয়া অত পরিচিত নয়। তাদের যদি এই কারণে কাজ চলে যায়, আমার মনে হয় এটা আমাদের প্রোডাকশন বা ইন্ডাস্ট্রির কাছে লস। অভিনয়টা একটা আলাদা শিল্প, সেটার সঙ্গে ব্লগকে মেলানো উচিত না, এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাকিটা ব্লগারদের মধ্যেও যে ট্যালেন্ট নেই বা তাদের মধ্যেও অ্যাক্টিং এর প্রতিভা নেই সেটা কিন্তু আমি বলবো না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কিন্তু তাই বলে কোনো ভালো অভিনেতাও যদি তার জন্য কাজ না পায়, ওটা মনে হয় কোথাও একটুখানি খারাপ লেগে থাকে। আমার শেষ প্রশ্ন আয়েশার কাছে। আয়েশা যদি ম্যারিটাল স্ট্যাটাস দেখাই সেখানে সিঙ্গেল, ঠিক আছে? তো সবাই ভাবছিলাম এই প্রশ্নটা এখন এলোটা কি করে সম্ভব। এটা তো ওই ওপারে যারা আছে এতক্ষণ এত সুন্দরী অভিনেত্রীকে এটা না জিজ্ঞেস করলে তো হয় না। আয়েশা ম্যারিটাল স্ট্যাটাস এখন সিঙ্গেল, এটার অর্থ কি? সিঙ্গেলের ক্ষেত্রেও কি মুখোশ আছে, না এখানে আরো অনেক কিছু? না না না, কোনো মুখোশ টুখোশ কিচ্ছু নেই। আমি মানে সিঙ্গেলই আছি, মানে কনফিডেন্টলি সিঙ্গেল। আমি ওই রকম নই যে না আমি রিলেশনশিপে থেকেও সিঙ্গেল। হ্যাঁ, যদি রিলেশনশিপেও যদি আমি কোনো সময় থেকে থাকি, ব্যাপারটা সিঙ্গেল স্ট্যাটাস থাকলেও পার্সোনালি সবাইকে বলে দিই যে না আমি আছি, পাবলিক করতে চাইছি না, এরকম হয়তো। বাট এখন কনফিডেন্টলি আমি সিঙ্গেল, বাট নট রেডি টু বি মিঙ্গল, বিকজ এখন আমার ফোকাস এই আমার নতুন স্টুডিও, রিল স্পট স্টুডিও, এটাকে একটু ভালো করে দাঁড় করানো, একটু ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করছি, ডান্সে ফোকাস করার চেষ্টা করছি। নিশ্চয়ই জানো যে আমি আবার নতুন করে ডান্স ক্লাস সবটা শুরু করেছি, কাজে আরো পরবর্তীকালে ভালো ভালো কাজ করতে চাই, ছোট পর্দায় বড় পর্দায়। তো এটা ফোকাস। আর বাদ বাকি যে বললাম না ডেস্টিনি, এটাতে লেখা আছে যখন হওয়ার তখন হবে। এটা লেখা আছে যখন হওয়ার তখন হবে। কিন্তু আমরা একটা প্রশ্ন তোমার কাছে, যে এখন যে রিলেশনশিপ গুলো, সেই রিলেশনশিপ গুলো বড্ড মনে হয় চুক্তি ভিত্তিক। একটা পিরিয়ড রিচার্জ হয়ে গেল, 299 টাকা রিচার্জ করলাম, যতদিন চললো, তারপরে আবার নতুন একটা রিচার্জ করালো। রিলেশনশিপ রিচার্জের সঙ্গে এখন মিলে গেল, কি দুনিয়া এলো। হ্যাঁ, মানে এটা মানে আমি তোমার সাথে এই বিষয়ে একমত, যার জন্যই আমি না সিঙ্গেল। আমি হতে পারি আজকালকার জেনারেশনের মেয়ে, বাট আমার মেন্টালিটিটা একটুখানি ব্যাকডেটেড এই ক্ষেত্রে, মানে প্রেমের ক্ষেত্রে ব্যাকডেটেড। এখন সবকিছু বড় ফাস্ট ফরওয়ার্ড, মানে এই আজকে আলাপ, কালকে প্রপোজাল, কালকে সিনেমা দেখতে চলে গেলাম, ঘুরতে চলে গেলাম, মিশলাম, ঘুরলাম, ফিরলাম, বোর হয়ে গেলাম, ব্রেকআপ হয়ে গেল। এখন মানে এতটা
ফাস্ট, আমি প্রথমত বুঝি না যে ফিলিংসটাই এত তাড়াতাড়ি আসে কি করে, আমি তো বুঝতে পারি না। এত ফাস্ট মানুষ মুভ অন করে কি করে, দেখলাম হয়তো আজকে ব্রেকআপ হলো কালকে আরেকটার সাথে ডেট করছে। তো এখন সত্যি খুব অদ্ভুত লাগে, এখন ডিভোর্স ব্রেকআপ যেন এখন মুড়ি মুরগির মতন ব্যাপার হয়ে গেছে, যে এখন মানুষের হাতে অপশন অনেক বেশি। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ব্যস্ততা এখন অনেক বেশি। এখন সময় নিয়ে বসে খুব কম মানুষই আলোচনা করে যে কি প্রবলেমটা হচ্ছে, চলো আমরা এটাকে সর্ট আউট করার চেষ্টা করি বা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। যার জন্য আমাদের মা বাবাদের মধ্যে হাজার ঝগড়া, রাগ, অভিমান যাই হয়ে যাক না কেন, দিনের শেষে তারা কিন্তু আবার এক হয়ে যায়, কারণ তারা সময়ের শেষে আবার নয় ব্যাপারটাকে মানিয়ে নেয়। এখন হচ্ছে বসাচ্ছে না, ঠিক আছে তুমি যাও, ফোনে হয়তো আমার আরেকটা ব্যাকআপ করা আছে, মানে এখন মেমোরি কার্ডের মধ্যে সবার একটা ব্যাকআপও করা থাকে, এরকমও আমি দেখেছি। যদি বলেন কিন্তু আয়েশাকে পার্সোনালি বলতে পারেন ওর ব্লগে গিয়ে আমাদেরকে জানান, আমাদের টুরিস্টের পর্দায় এই ব্যাকআপ প্রসেসটা আপনাদের কেমন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে তুমি যে সিঙ্গেল বলছো, অলরেডি তো মানুষজন জানে আমি বিবাহিত। মানুষের শুধু বিবাহিত না, অলরেডি এমন মানুষও কিছু জন আছে যারা ভাবে আমি 2 বাচ্চার মা। বিকজ আমি যার সঙ্গে ভীষণ ভাবে একটা টাইপের রিল দিতাম, আমরা একসঙ্গে প্রজেক্ট করতাম আলোর কোলে, তো সে আমার হাজবেন্ড হতো, এবং তার ফলে আমরা হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টারটাকে ধরেই আমরা রিল করতে থাকি এবং প্রজেক্ট শেষ হওয়ার পরে ওটাই কন্টিনিউ করতে থাকি। সত্যি কি আবার আজকে আমাদের আড্ডা, সত্যি বলছি আমার যতগুলো আমি ইন্টারভিউ এখন পর্যন্ত নিয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট। ও মাই গড, কারণ মনটা খুলে কথা যে বলে সে মানুষটা সবার মনের কাছাকাছি হয় না, এবং সেটা আয়েশা ভট্টাচার্য আপনাদের মনের সবার কাছাকাছি। আজকে থেকে টুডে স্টোরি ফ্যামিলি যারা আপনারা দেখছেন, অনেক অনেক মানুষ তারাও আর নতুনভাবে আয়েশাকে ছিল, প্রাণোচ্ছল আয়েশা। এরকমই আয়েশা থাকবে, এরকমই আয়েশা আপনাদের ভালোবাসার জন্য অলওয়েজ হাত বাড়িয়ে রাখবে, আপনারা ভালোবাসা দেবেন। আজকে আমরা টুডে স্টোরি সেলেব আড্ডাতে ছিলাম অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যের সঙ্গে। কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন আপনার লাইফ। নমস্কার।